আমার স্বামী ৩ বছর পর যখন বাড়িতে ফিরল, তার সাথে ছিল এক তরুণী আর কোলে ২ বছরের এক ফুটফুটে ছেলে। ছেলেটি তাকে আব্বু বলে ডাকছিল। আমার স্বামী আমাকে বলল সবটা মুখ বুজে মেনে নিতে। আমি কোনো চিৎকার না করে শুধু ওর হাতে তালাকের কাগজ ধরিয়ে দিলাম। আর তারপর এমন একটা জিনিস কেড়ে নিলাম যার জন্য ওকে বাকি জীবন আমার পায়ে পড়ে থাকতে হবে। শ্বশুরবাড়ির ড্রয়িং রুমে যখন আরিয়ান এসে দাঁড়ালো, তখন বাইরের আকাশটা মেঘলা ছিল। দীর্ঘ ৩ বছর পর ওর ফিরে আসাটা আমাদের সবার কাছেই ছিল উৎসবের মতো। গত ৩ বছর সে লন্ডনে ছিল উচ্চশিক্ষার জন্য। প্রতি মাসে কয়েকবার ভিডিও কলে কথা হতো, কিন্তু গত ৬ মাস ধরে নেটওয়ার্ক বা কাজের চাপে তাও অনিয়মিত হয়ে পড়েছিল। আমি নিজের জীবনের শ্রেষ্ঠ সময়গুলো ওর অপেক্ষায় কাটিয়েছি, এই ভেবে যে আরিয়ান ফিরলে আমাদের নতুন জীবন শুরু হবে। কিন্তু আরিয়ান একা ফেরেনি। ওর পেছনে সালোয়ার কামিজ পরা এক সুন্দরী তরুণী দাঁড়িয়েছিল, যার চোখে মুখে অপরাধ বোধের চেয়ে অধিকার বোধ ছিল বেশি স্পষ্ট। আর তার কোলে ২ বছরের এক ফুটফুটে বাচ্চা। বাচ্চাটার গায়ের রং আরিয়ানের মতো ধবধবে ফর্সা, নাকটা অবিকল ওর মতো। আব্বু, আম্মুর কাছে যাব। বাচ্চাটার ছোট ছোট কণ্ঠস্বর যখন পুরো ড্রয়িং রুমে প্রতিধ্বনিত হলো, তখন আমার পায়ের তলার মাটি আর মাথার উপরে ছাদ দুটোই যেন একসঙ্গে ধসে পড়ল। আমার শাশুড়ি আর্তনাদ করে উঠলেন, আরিয়ান, এসব কি শুনছি? এই মেয়েকে? আরিয়ান কোনো লজ্জা বা অনুশোচনা ছাড়াই শান্ত গলায় বলল, মা, ও সারা, আমার স্ত্রী। আর এই ছেলেটা আমার, আরশ। পরিস্থিতির চাপে পড়ে ওখানে বিয়েটা করতে হয়েছিল। আমি নীলুফারকে ছোট করতে চাই না। ও আমার বাড়িতে থাকবে, বড় বউয়ের সম্মান পাবে। নীলুফার, তুমি শিক্ষিতা মেয়ে, আশা করি সবটা মুখ বুজে মেনে নেবে। বাড়াবাড়ি করলে লস তোমারই হবে। আমার শ্বশুর পাশে বসে কাঁদছিলেন। উচ্চ রক্তচাপের রোগী তিনি। অপমানে ওনার মুখটা নীল হয়ে আসছিল। বাড়ির কাজের লোকগুলো পর্যন্ত দরজার আড়াল থেকে উকি দিচ্ছিল এই নাটক দেখার জন্য। সারা নামের মেয়েটি অত্যন্ত নির্লজ্জের মতো সোফায় গিয়ে বসল, যেন এই বাড়িটা তারই। আরিয়ান আমার দিকে এগিয়ে এসে নিচু স্বরে বলল, নীলু, সিনক্রেট করো না। গ্রামের মানুষেরা জানলে মুখ দেখানোর জায়গা থাকবে না। মেনে নাও, আমি তোমাকে কোনো অভাব দেব না। আমার ভেতরটা তখন আগ্নেয়গিরির মতো জ্বলছিল, কিন্তু বাইরে আমি পাথরের মতো স্থির হয়ে গিয়েছিলাম। আরিয়ানের ধারণা ছিল মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবে আমি নিজের ইজ্জত আর সম্মানের ভয়ে কেঁদে কেটে ওর পা জড়িয়ে ধরব। কিন্তু সে হয়তো ভুলে গিয়েছিল আমি শুধু ওর স্ত্রী ছিলাম না, আমি ছিলাম এই শহরের স্বনামধন্য একজন আইনজীবীর মেয়ে, এবং নিজেও আইন নিয়ে কাজ করছি। আমি ধীর পায়ে ভেতরে গেলাম। আলমারি থেকে আগে থেকেই তৈরি করে রাখা একটা খাম বের করে আনলাম। এই ৩ বছরে আরিয়ানের বদলে যাওয়া আচরণে আমি কিছু একটা আঁচ করতে পেরেছিলাম। তাই সব পরিস্থিতির জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম। ড্রয়িং রুমে ফিরে এসে আমি কোনো কথা না বলে কাগজগুলো ওর দিকে বাড়িয়ে দিলাম। আরিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি? তালাকের কাগজ, সই করো। আমার কণ্ঠ ছিল বরফের মতো ঠান্ডা। আরিয়ান তাচ্ছিলের হাসি হেসে বলল, পাগলামি করো না নীলু, ডিভোর্সি মেয়ে হিসেবে সমাজে থাকতে পারবে না। তার চেয়ে সারার সাথে মানিয়ে নাও। আমি মুচকি হাসলাম। আমি একটা ফালতু মেয়ের সাথে মানিয়ে নিতে আসিনি আরিয়ান। আর এই কাগজগুলোতে তুমি সই করবে কিনা করবে সেটা তোমার ওপর নির্ভর করছে না। আমি অলরেডি একতরফা তালাকের নোটিশ পাঠিয়ে দিয়েছি। এখানে শুধু তোমার উপস্থিতিতে আমি সম্পর্কটা ছিন্ন করলাম। পুরো পরিবার স্তব্ধ হয়ে গেল, কিন্তু আসল খেলাটা তখনও বাকি ছিল। আরিয়ান ভাবছিল আমার ডিভোর্স দিয়ে দেওয়াটাই ওর জন্য মুক্তি, কিন্তু সে জানত না এই ৩ বছরে সে নিজের অজান্তেই বড় এক ফাঁদে পা দিয়েছে। আরিয়ান যখন উচ্চশিক্ষার জন্য বিদেশ গিয়েছিল, তখন ওর ব্যবসার পুরো পাওয়ার অফ অ্যাটর্নি আমার নামে লিখে নিয়েছি। আমার শ্বশুর শাশুড়িকে আমি আগেই বুঝতে পেরেছিলাম আরিয়ান কোনো মেয়ের প্রেমে পড়েছে। তারা ভেবেছিল তার অবর্তমানে আমি শুধু ম্যানেজারদের দেখাশোনা করব, কিন্তু আমি জানতাম আরিয়ান তার ব্যবসায় অনেক ট্যাক্স ফাঁকি আর অবৈধ লেনদেন করে আসছিল।
আমি ওর দিকে তাকিয়ে বললাম, আরিয়ান, তুমি হয়তো ভাবছো সারা আর তোমার ছেলেকে নিয়ে সুখে সংসার করবে, কিন্তু একটা কথা ভুলে গেছো। এই বাড়ি, এই বনানীর শোরুম আর ধানমন্ডির ফ্ল্যাট সবকিছু এখন আইনিভাবে আমার অধীনে। তোমার সব ব্যাংক অ্যাকাউন্ট আমি ফ্রিজ করার ব্যবস্থা করেছি, কারণ তুমি বিদেশি ফান্ডিংয়ের নামে যে তছরূপ করেছো তার সব প্রমাণ আমার হাতে। আরিয়ানের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সারাহ কোলে থাকা বাচ্চাটাকে নিয়ে সোফা থেকে দাঁড়িয়ে পড়ল। আমি এগিয়ে গিয়ে আরিয়ানের খুব কাছে দাঁড়ালাম। ওর কানে কানে বললাম, তুমি আমার ভালোবাসা, বিশ্বাস কেড়ে নিয়েছ, আর আমি তোমার অহংকার আর অস্তিত্ব কেড়ে নিলাম। আজ থেকে তুমি এই সমাজে একজন রাস্তার ভিখারি ছাড়া আর কিছুই নও। তোমার এই তথাকথিত স্ত্রী আর সন্তান কি তোমার দারিদ্র্য মেনে নেবে, নাকি লন্ডনে ফেরার টিকিট কাটার টাকাটাও আমার কাছে ভিক্ষা চাইবে? আরিয়ান ধপ করে সোফায় বসে পড়ল। তার চোখের সামনে তখন অন্ধকার। সে বুঝতে পারল 3 বছর লন্ডনে কাটিয়ে সে যা অর্জন করেছে তার চেয়ে অনেক বেশি সে এক নিমিষে হারিয়ে ফেলেছে। তার সে দম্ভ, যার জন্য সে আমাকে মুখ বুজে মেনে নিতে বলেছিল, সেই দম্ভ এখন ধুলোয় মিশে গেছে। আমি দরজার দিকে ইশারা করে বললাম, এখনই আমার বাড়ি থেকে বের হও, আর মনে রেখো কাল সকালে কোর্টে দেখা হবে। তবে সেটা বিচ্ছেদের জন্য নয়, তোমার জালিয়াতির মামলা শুনানির জন্য। আরিয়ান বুঝতে পারল সে শুধু একজন স্ত্রীকে হারায়নি, সে তার জীবনের সব অবলম্বন হারিয়ে ফেলেছে, যার জন্য সে সারা জীবন দৌড়েছে। সেই সম্পদ এখন আমার হাতের মুঠোয়। আরিয়ান আর সারা যখন ব্যাগ গুছিয়ে আমার শ্বশুরের বাড়ি, যা এখন আইনত আমার, থেকে বের হয়ে গেল, তখন প্রায় রাত 10টা। যাওয়ার সময় আরিয়ানের সেই দম্ভ ভরা চেহারাটা ছিল না। সারার চোখে মুখেও সেই অধিকারবোধ মুহূর্তেও উধাও হয়ে আতঙ্কে রূপ নিয়েছিল। যে প্রাচুর্যের লোভে সে লন্ডনের সংসার ফেলে এখানে রাজত্ব করতে এসেছিল, সেই রাজত্বের চাবিকাঠি এখন আমার ব্যাগে। পরদিন সকালে আমি যখন নিচে নামলাম, দেখলাম আমার শ্বশুরমশাই, যাকে আমি নিজের বাবার চেয়েও বেশি শ্রদ্ধা করি, তিনি ড্রয়িং রুমে মাথা নিচু করে বসে আছেন। আরিয়ানের করা অপমানে কাল রাতে ওনার প্রেশারটা খুব বেড়ে গিয়েছিল। আমি কাছে গিয়ে ওনার মাথায় হাত রাখলাম। বাবা, শরীরটা এখন কেমন? আমি নিচু স্বরে জিজ্ঞেস করলাম। তিনি আমার হাতটা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। নীলুমা, তুই আমাকে লজ্জিত করিস না। আমার নিজের রক্ত আজ বিশ্বাসঘাতকতা করেছে। তুই যা করেছিস একদম ঠিক করেছিস, কিন্তু ওই মাসুম বাচ্চাটার কি হবে? ওই ছেলেটার তো কোনো দোষ নেই। আমি চুপ করে রইলাম। এই মানুষটা সারা জীবন সততার সাথে ব্যবসা চালিয়ে এসেছেন। আজ তার একমাত্র ছেলে তাকেই পথের ভিখারি বানাতে চেয়েছিল। আরিয়ান যখন বিদেশে ছিল, তখন এই বাবার শরীর খারাপের সময় আমি ছিলাম ওনার ছায়া হয়ে। তাই তো আরিয়ানের উপর বিশ্বাস হারানোর আগেই তিনি তার সব সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি আমার নামে লিখে দিয়েছিলেন। বেলা 11টার দিকে আরিয়ান আর সারা এলো। তবে এবার তারা আর একা নয়, সাথে আছে সারার কোলে সে 2 বছরের বাচ্চা আরস। আরিয়ানের মুখটা ফ্যাকাশে। সে জানত ব্যাংকের লকার থেকে শুরু করে শোরুমের চাবি সবই এখন আমার নিয়ন্ত্রণে। আরিয়ান আমার সামনে এসে দাঁড়ালো। নীলুফার, শোনো, তুমি যা করতেছ সেটা কি এখন ঠিক হচ্ছে? আমি ভুল করেছি, স্বীকার করছি, কিন্তু ব্যবসার সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দিলে আমি খাবো কি? সারার বাচ্চার দায়িত্ব কে নেবে? আর বাবার সম্পত্তি তুমি এভাবে কেড়ে নিতে পারো না। আমি শান্ত গলায় বললাম, আরিয়ান, বাবা যখন অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন তখন তুমি ফোন পর্যন্ত করনি। তুমি বিদেশে ফুর্তি করেছিলে, আর এই সম্পত্তি থেকে পাঠানো টাকায় সারার সাথে সংসার সাজিয়েছিলে। বাবা নিজ ইচ্ছায় এই দায়িত্ব আমাকে দিয়েছেন, কারণ তিনি জানতেন তুমি ফিরলে ওনার শেষ আশ্রয়টুকু কেড়ে নেবে। ঠিক এই সময় সারা হঠাৎ করে বাচ্চাটাকে সোফায় বসিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে অদ্ভুত এক অস্থিরতা। সে আরিয়ানের দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, আরিয়ান, আমি এসব ঝামেলার জন্য এখানে আসিনি। তুমি বলেছিলে বাংলাদেশে তোমার বিশাল রাজত্ব, অথচ এখানে এসে দেখছি তোমার নিজের থাকারই জায়গা নেই।
আমি এসব ভিখারিপনার মধ্যেও থাকতে পারবো না। আরিয়ান অবাক হয়ে বলল, সারা, তুমি কি বলছো? একটু সময় দাও, আমি নীলুর কাছ থেকে সব আদায় করে নেব। তোমার জন্য অপেক্ষা করার সময় আমার নেই। সারা ব্যাগটা কাঁধে নিয়ে দরজার দিকে হাঁটা দিল। আমি এখনই লন্ডনের ফ্লাইটে ফিরছি। আর এই বাচ্চা সামলানোর ক্ষমতা আমার নেই। ও তোমার কাছেই থাক। আরিয়ান চিৎকার করে উঠল, সারা, এ কি করছো? বাচ্চাটাকে নিয়ে যাও। কিন্তু সারা একবারও পিছন ফিরে তাকালো না। এক নিমেষে সে উধাও হয়ে গেল। আরিয়ান বাচ্চাটার দিকে তাকালো, যে কিনা তখন ফ্যালফ্যাল করে তার বাবার দিকে তাকিয়ে আছে। যে সারার জন্য আরিয়ান আমার সাথে 3 বছরের বিশ্বাসঘাতকতা করেছিল, সেই সারা বিপদের মুখে নিজের নারী ছেঁড়া ধন আর স্বামীকে ফেলে পালিয়ে গেল। আরিয়ান এবার আমার পায়ের কাছে আছড়ে পড়ল, নীলু, আমাকে মাফ করো। সারা আমাকে পথে বসিয়ে চলে গেল। এই বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাব? বাবার কাছেও মাপ চেয়ে নিচ্ছি নীলু, আমাকে অন্তত বাড়িতে থাকতে দাও। আমি এক পা পিছিয়ে গেলাম। আমি শ্বশুরের দিকে তাকালাম। ওনার চোখে তখন পানি। আরিয়ানের দম্ভ চূর্ণ হয়ে গেছে ঠিকই, কিন্তু সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় শিশু আর এক অপরাধী স্বামী। আমি আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বললাম, তোমাকে মাফ করা আমার কাজ নয় আরিয়ান। তুমি শুধু একজন স্ত্রী নও, একজন বাবার সাথেও প্রতারণা করেছ। এই বাচ্চাটা এখানে থাকবে, কারণ ও এই বংশের রক্ত। কিন্তু তুমি, তোমার জায়গায় এই বাড়িতে আর হবে কি না তা ঠিক করবে কোর্ট আর তোমার এই বাবা। আরিয়ান আরশের দিকে তাকালো, তারপর আমার দিকে। সে বুঝতে পারল জীবনের সবচেয়ে বড় ভুলটা সে করে ফেলেছে। সে ভেবেছিল আমি দুর্বল, কিন্তু সে জানতো না আঘাত পেয়ে নারী যখন রুখে দাঁড়ায় তখন সে কাউকে ভয় করে না। সারা চলে যাওয়ার পর পুরো বাড়িটা যেন এক নিথর কবরের মতো স্তব্ধ হয়ে রইল। আরিয়ান সোফায় মাথা নিচু করে বসে আছে। তার 2 বছরের আরশ তার বাবার প্যান্টের হাতা ধরে টানছে। হয়তো ক্ষুধা লেগেছে, কিংবা এই অচেনা পরিবেশ থেকে ভয় পাইয়ে দিচ্ছে। আরিয়ানের চোখে তখন শূন্যতা। যে সাজানো স্বপ্নের জন্য সে 3 বছর আগে লন্ডন গিয়েছিল, আজ সে স্বপ্নকে মাঝপথে একলা ফেলে পালিয়ে গেছে। আমি আরশের কাছে গিয়ে দাঁড়ালাম। বাচ্চাটা আমার দিকে তাকাতেই মায়াই বুকটা চিনচিন করে উঠল। ওর তো কোনো দোষ নেই। ও জানে না ওর মা ওকে বিক্রি করে দিয়ে পালিয়েছে, আর বাবা ওর ভবিষ্যৎ অন্ধকার করে ফেলেছে। আমি আলতো করে ওকে কোলে তুলে নিলাম। অবাক হয়ে দেখলাম বাচ্চাটা কান্নাকাটি না করে আমার কাঁধে মাথা রাখল, যেন বুঝতে পেরেছে এই পৃথিবীতে ওর মাথা গোজার একমাত্র নিরাপদ আশ্রয় এখন এই হাত দুটোই। আমার শ্বশুরমশাই দীর্ঘশ্বাস ফেলে বললেন, নীলুমা, তুই এই বাচ্চাটার দায়িত্ব নিতে পারবি তো? ও তো তোর বুকে শুলের মতো বিঁধবে। আমি শান্ত গলায় বললাম, বাবা, পাপ তো আরিয়ান করেছে, এই নিষ্পাপ শিশুটা তো নয়। ওকে আমি বড় করব, আমার পরিচয়ে নয়, এবারই সম্মান হিসেবে। তবে আরিয়ানের ব্যাপারে আমার সিদ্ধান্ত অটল। আরিয়ান উঠে দাঁড়ালো, কণ্ঠস্বর খুব করুণ, নীলু, আমি কৃতজ্ঞ যে তুমি আরশকে মেনে নিয়েছ। আমি কি এখন আমার আগের ঘরে যেতে পারি? কাল রাত থেকে সারার সাথে হোটেল আর রাস্তায় ঘুরে আমি খুব ক্লান্ত। আমি কঠিন স্বরে বললাম, ভুল বলছো আরিয়ান, ওই ঘরটা এখন তোমার নয়। তোমার সব কাপড় চোপড় আর সুটকেস পেছনের দিকে ছোট স্টোররুমটাতে পাঠিয়ে দেওয়া হবে। ওখানে একটা পুরনো চৌকি আছে, ওখানে তোমার থাকার ব্যবস্থা হবে। আর মনে রেখো, এই বাড়িতে তুমি কোনো মালিক হিসেবে নও, বরং বাবার করুণায় আশ্রিত একজন ব্যক্তি হিসেবে থাকবে। আরিয়ান হতভম্ব হয়ে গেল। ওখানে তো ফ্যানও ঠিকমতো চলে না নীলু, মশার উপদ্রব। আমি লন্ডনে এত বছর আরাম আয়েশি থেকে এই স্যাঁতসেঁতে ঘরে কিভাবে থাকব? আমি আরশের কপালে চুমু খেয়ে আরিয়ানের দিকে তাকালাম। লন্ডনে তুমি যখন দামি রেস্টুরেন্টে সারাকে নিয়ে ডিনার করতে, তখন আমি একলা ঘরে তোমার অপেক্ষার প্রহর গুনতাম। সে একাকিত্ব মশার কামড়ের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক ছিল আরিয়ান। এখন যাও, আমার কথার উপর তর্ক করলে বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। আরিয়ান আর কিছু বলার সাহস পেল না। মাথা নিচু করে ছোট্ট রুমটার দিকে হেঁটে গেল। যে মানুষটা গতকাল ড্রয়িং রুমে দাঁড়িয়ে আমায় সব মেনে নিতে আদেশ দিয়েছিল, আজ
সে নিজের বাড়িতে এক কোণে পড়ে থাকা আসবাবপত্রের মতো গুরুত্বহীন হয়ে গেল। পুরো দিনটা কাটলো আরশকে নিয়ে। আমি নিজের হাতে ওকে গোসল করালাম, ওর জন্য নতুন জামা কাপড় আনিয়ে নিলাম। ডাইনিং টেবিলে যখন আমি আরশকে ভাত খাইয়ে দিয়েছিলাম, তখন আরিয়ান দরজার আড়ালে দাঁড়িয়ে তৃষ্ণার্ত চোখে তাকিয়েছিল। সে হয়তো আশা করেছিল সে হয়তো আশা করেছিল আমি তাকেও ডাকব, কিন্তু আমি তাকে কোনো সুযোগ দিলাম না। আমি চাই সে প্রতি মুহূর্তে দেখো যে রাজপ্রাসাদের যে রাজা হতে চেয়েছিল, সেখানে সে আজ কেবলই একজন দর্শক। বিকেলে আরশকে নিয়ে যখন আমি বাগানে হাঁটছিলাম, আমার শ্বশুরমশাই পাশে এসে বসলেন। ওনার মুখে আজ অনেকদিন পর একটু হাসি ফুটেছে। তিনি বললেন, মা, এই বাচ্চাটার মুখে হাসি দেখে আমার মনেও শান্তি হবে। কিন্তু আরিয়ানের জালিয়াতির মামলার কি হবে? আমি ওনার দিকে তাকিয়ে দৃঢ়ভাবে বললাম, বাবা, আমি উকিল হিসেবে সব নথি গুছিয়ে ফেলেছি। আরিয়ানের বিরুদ্ধে জালিয়াতির মামলা চলবে, তবে ওকে আমি এখনই জেলে পাঠাবো না। আমি চাই ও এই বাড়িতে বসে প্রতিদিন দেখুক যে সম্পত্তি ও ক্ষমতার লোভ দেখিয়েছে, সেই সম্পত্তি আমার হাতে কতটা নিরাপদ। ওর দম্ভ ভাঙতে হলে ওকে প্রতি মুহূর্তে আমার উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে। এটাই ওর সবচেয়ে বড় শাস্তি। রাতের বেলা আরশ আমার পাশেই ঘুমিয়ে পড়ল। ছোট হাতটা দিয়ে ও আমার শাড়ির আঁচল চেপে ধরে রেখেছে। ঠিক সেই সময় জানালার ওপাশ থেকে আরিয়ানের দীর্ঘশ্বাসের শব্দ পেলাম। হয়তো স্যাঁতস্যাঁতে রুমে ওর ঘুম আসছে না, কিংবা আরশের অভাব ওকে পড়াচ্ছে। আমি মনে মনে হাসলাম। আরিয়ান, তুমি ভেবেছিলে সব কিছু কেড়ে নিলে আমি নিঃস্ব হয়ে যাব, কিন্তু আমি নীলুফার। আমি কেড়ে নিতে জানি না, বরং যে আমার নিজের তাকে সুরক্ষা করতে জানি। সকালবেলার নরম রোদ তখন জানালার পর্দা ভেদ করে ঘরে এলো। আমি দেখলাম আরশ তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। ওর নিষ্পাপ মুখটার দিকে তাকালে মনে হয় সব ভুলে যায় যে ওর বাবা মা আমার সাথে কতটা অন্যায় করেছে। আমি রান্নাঘরে গিয়ে আরশের জন্য সুজি আর বাবার জন্য স্পেশাল লাল চা বানাচ্ছিলাম। ঠিক তখনই আরিয়ান ছোট রুমটা থেকে বেরিয়ে এলো। ওর গায়ের দামি লন্ডনি শার্টটা এখন কুঁচকানো, চুলগুলো অবিন্যস্ত। মশার কামড়ে ওর ফর্সা হাতের লাল লাল চাকা হয়ে গেছে। আরিয়ানকে দেখে মনে হচ্ছে না যে সে কয়েকদিন আগে দম্ভ করে আমায় সব মেনে নিতে বলেছিল। নীলুফার, এক কাপ চা কি পাবো? খুব মাথা ব্যথা করছে। আরিয়ান খুব কুণ্ঠিত হয়ে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো। আমি ওর দিকে না তাকিয়েই বললাম, এই বাড়িতে এখন আর তোমার হুকুম চলে না আরিয়ান। চা খেতে হলে নিজেই বানিয়ে নাও। আর হ্যাঁ, আজ শোরুমের ম্যানেজার আসবে অডিট রিপোর্ট নিয়ে। তুমি ড্রয়িং রুমে থাকবে ঠিকই, কিন্তু একটা শব্দ উচ্চারণ করবে না। তুমি এখন কেবল একজন সাক্ষী, মালিক নও। আরিয়ান কিছু বলতে গিয়েও থেমে গেল। নিজের বাড়িতে নিজের অধিকারে চা চেয়ে না পাওয়াটা ওর জন্য কতটা অপমানের, সেটা ওর চেহারা দেখেই বোঝা যাচ্ছিল। বেলা 11টার দিকে শোরুমের ম্যানেজার করিম সাহেব এলেন। তিনি আরিয়ানকে দেখে কিছুটা অবাক হয়ে সালাম দিলেন, কিন্তু তার বসার ভঙ্গি আর কথাবার্তায় আরিয়ানের প্রতি আগের সেই সমীহ ছিল না। আমি সোফায় বসে রিপোর্টগুলো চেক করছিলাম, আর আরশ আমার কোল ঘেঁটে খেলছিল। আরিয়ান এক কোনায় অপরাধীর মতো বসেছিল। করিম সাহেব বললেন, ম্যাডাম, লন্ডনের অ্যাকাউন্টে যে বড় অঙ্কের টাকা ট্রান্সফার হয়েছিল, সেটার কোনো ভাউচার আরিয়ান সাহেব দিতে পারেনি। এটা তো আইনত দণ্ডনীয়। আমি আরিয়ানের দিকে তাকালাম। আরিয়ান মাথা নিচু করে রইল। আমি গম্ভীর গলায় বললাম, চিন্তা করবেন না করিম সাহেব। আরিয়ান সাহেব তার সব ভুল স্বীকার করে একটা হলফনামা সই করেছেন। উনি এখন থেকে এই ব্যবসার কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিতে পারবেন না। উনি শুধু একজন সাধারণ কর্মচারী হিসেবে কাজগুলো তদারকি করবেন, যদি আমি অনুমতি দিই। আরিয়ানের চোখ দিয়ে যেন আগুন ঝরছিল, কিন্তু ক্ষমতার চাবিকাঠি আমার হাতে থাকায় সে দমে গেল। করিম সাহেব যাওয়ার পর আরিয়ান চিৎকার করে উঠল, নীলুফার, তুমি কি আমাকে সবার সামনে ছোট করার প্রতিজ্ঞা করেছ? করিমের মতো লোকের সামনে তুমি আমাকে কর্মচারী বললে? আমি আরশকে কোলে নিয়ে শান্তভাবে উঠে দাঁড়ালাম। সম্মান তো তুমি নিজেই বিসর্জন দিয়েছ আরিয়ান, যেদিন সারার হাত ধরে এই বাড়িতে ঢুকেছিলে। আমি তোমাকে শুধু তোমার বর্তমান
আয়নাটা দেখাচ্ছি। সহ্য করতে না পারলে চলে যেতে পারো, তবে আরও সারি ব্যবসার এক আনাও তুমি পাবে না। আরিয়ান চুপ হয়ে গেল। সে জানে এই মুহূর্তে তার কাছে না আছে টাকা, না আছে কোনো আশ্রয়। লন্ডনে ফেরার টিকিট কাটার সামর্থ্য তার নেই। দুপুরে খাওয়ার সময় আমি আরশকে নিয়ে ডাইনিং টেবিলে বসলাম। বাবাও এলেন, কিন্তু আরিয়ানের জন্য কোনো প্লেট সাজানো হলো না। আরিয়ান দরজার আড়ালে দাঁড়িয়ে আমাদের দেখছিল। আরশ হঠাৎ আব্বু বলে চিৎকার করে আরিয়ানের দিকে হাত বাড়ালো। বাবার চোখে জল চিকচিক করে উঠল। তিনি বললেন, নীলুফা মা, ছেলেটাকে কতক্ষণ না খেয়ে রাখবি? ও তো তোর স্বামী। আমি ভাতের লোকমা আরশের মুখে তুলে দিয়ে বললাম, বাবা, ও আমার স্বামী ছিল, এখনও শুধু আরশের বাবা। আপনি চাইলে ওকে খাবার দিতে পারেন, তবে আমার সাথে একই টেবিলে বসার যোগ্যতাও হারিয়েছে। ওর খাবার ওর ওই ছোট রুমে পাঠিয়ে দেওয়া হবে। আরিয়ানের আত্মসম্মানে প্রচণ্ড আঘাত লাগলো। সে গটগট করে ভেতরে চলে গেল। কিন্তু আমি জানি, খিদে আর নিঃস্ব হওয়ার ভয় তাকে বেশিক্ষণ দূরে রাখতে পারবে না। সন্ধ্যায় আমি বারান্দায় বসেছিলাম। আরিয়ান হঠাৎ এসে আমার পায়ের কাছে বসে পড়ল। তার চোখে টলমল করছে জল। নীলু, আমি আর পারছি না। আমাকে এভাবে তিলে তিলে মেরো না। তার চেয়ে পুলিশে দাও, জেলে যাই সেই ভালো। কিন্তু এই অবহেলা আমি সইতে পারছি না। আমি ওর চিবুকটা উঁচু করে ধরলাম। জেলে গেলে তো তুমি মুক্তি পেয়ে যাবে আরিয়ান। কয়েক বছর পর বেরিয়ে এসে আবার হয়তো নতুন কোনো সারাকে খুঁজবে। আমি তোমাকে মুক্তি দেব না। আমি চাই তুমি এই রাজপ্রাসাদে ভিখারি হয়ে বেঁচে থাকো। প্রতিদিন দেখো যে সিংহাসনে তোমার বসার কথা ছিল, সেখানে আমি রাজত্ব করছি। তুমি থাকবে আমার চোখের সামনে, কিন্তু আমার মনে ত্রিসীমানায় তোমার আর কোনো জায়গা হবে না। আরিয়ান আমার পায়ের উপর মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। যে দম্ভ নিয়ে সে ফিরেছিল, আজ তা ধুলোয় মিশে গেছে। আর আমি শুধু আমার অধিকার আর বাবার সম্মান রক্ষা করিনি, আমি এক বিশ্বাসঘাতককে এমন এক নরকে বন্দি করেছি যেখান থেকে পালানোর কোনো পথ নেই। পরদিন সকালে বাড়িতে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলো। আমি ড্রয়িং রুমে বসে আরশকে বর্ণমালা শেখাচ্ছিলাম। এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খুলতে দেখি লন্ডনের একটি আইনি সংস্থার পক্ষ থেকে একজন প্রতিনিধি দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি খাম। আরিয়ান তখন তার সেই ছোট রুম থেকে সবেমাত্র বেরিয়েছে। লোকটিকে দেখে সে চমকে উঠল। লোকটি ইংরেজিতে যা বললেন তার সারমর্ম হল, লন্ডনে সারা আরিয়ানের নামে একটি মামলা করেছে। সারা দাবি করেছে আরিয়ান তাকে না জানিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে এবং লন্ডনের যৌথ অ্যাকাউন্টের সব টাকা তুলে নিয়েছে। শুধু তাই নয়, সারা এখন আরশকে নিজের কাছে ফিরিয়ে নিতে চায়, কারণ আরশ ব্রিটিশে জন্ম নিয়েছে। খবরটা শুনে আরিয়ানের হাত থেকে চায়ের মগটা পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেল। সে ফ্যাকাশে মুখে আমার দিকে তাকালো। যে সারার জন্য সে আমায় তুচ্ছ করেছিল, সেই সারা এখন ওকে পুরোপুরি ধ্বংস করার খেলায় মেতেছে। আমি খামটা নিয়ে ধীর স্থিরভাবে পড়লাম। আরিয়ান কাঁপতে কাঁপতে বলল, নীলুফার, ও আরশকে নিয়ে যেতে চায়। সারা আরশকে কখনো ভালোবাসেনি। ও শুধু টাকার জন্য বাচ্চার কাস্টাডি চাইছে। আমি জেলে গেলে ও আরশকে নিয়ে লন্ডনে চলে যাবে। প্লিজ নীলু, কিছু করো। আমি খাতাটা বন্ধ করে শান্ত চোখে আরিয়ানের দিকে তাকালাম। আরিয়ান, আরশ এখন আমার কাছে। ওর মা ওকে মাঝপথে ফেলে পালিয়ে গিয়েছিল। সেটা এবারে সিসিটিভি ফুটেজ আর পাড়া প্রতিবেশীদের সাক্ষ্যে প্রমাণ করা যাবে। আর লন্ডনের মামলার কথা বলছো, ওটা সামলানোর মতো আইনি জ্ঞান আমার আছে। আরিয়ান আমার হাতটা ধরার চেষ্টা করলো, কিন্তু আমি সরে দাঁড়ালাম। আমি বললাম, তবে একটা শর্ত আছে আরিয়ান। সারাকে টেক্কা দিতে হলে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি বাংলাদেশে একজন নিঃস্ব ব্যক্তি এবং আরশ এখানে আমার আশ্রয়ে নিরাপদ আছে। তোমাকে একটা স্বীকারোক্তিনামায় সই করতে হবে, যেখানে লেখা থাকবে তুমি তোমার কৃতকর্মের জন্য অনুতপ্ত এবং তোমার স্থাবর অস্থাবরের সব সম্পত্তিও আরশের আইনি অভিভাবক তো তুমি স্বেচ্ছায় আমার নামে লিখে দিচ্ছ। আরিয়ান এক মুহূর্ত দ্বিধা করল না। সে বুঝল সারার কাছে আরশ চলে যাওয়া মানে ওর জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে যাওয়া। ও কাঁপা কাঁপা হাতে সই করে দিল।
যে আরিয়ান এক সময় ক্ষমতার দম্ভ দেখাতো, আজ সে নিজের সন্তানের অধিকারটুকু টিকিয়ে রাখতে আমার কাছে আত্মসমর্পণ করল। দুপুরে আমি যখন আরশকে নিয়ে বাগানে রোদ পোহাচ্ছিলাম, তখন দেখলাম আরিয়ান বাগানের এক কোণে বসে একা একা কাঁদছে। আমি ওর কাছে গেলাম না। আমি চাই এই অনুশোচনা ওর ভেতরটাকে পুড়িয়ে ছাই করে দিই। বিকেলে শোরুমের এক কর্মচারী ফোন করে জানালো কিছু পাওনাদার শোরুমে এসে হট্টগোল করছে। আরিয়ান যখন বিদেশে ছিল তখন সে ব্যক্তিগত প্রয়োজনে অনেকের কাছ থেকে ধার নিয়েছিল। আমি আরিয়ানকে সাথে নিয়ে শোরুমে গেলাম। শোরুমে ঢোকার পর আরিয়ানকে দেখে পাওনাদাররা তেড়ে এলো। তাদের মধ্যে একজন চেঁচিয়ে বলল, আরিয়ান সাহেব, আপনি বড় বড় কথা বলে আমাদের টাকা মেরে লন্ডনে ফুর্তি করেছেন। আজ টাকা না নিয়ে আমরা যাব না। আরিয়ান অপমানে কুঁকড়ে যাচ্ছিল। আমি সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম, উত্তেজিত হবেন না। আরিয়ান সাহেব এখন এই প্রতিষ্ঠানের মালিক নন। উনি এখানে একজন সাধারণ সুপারভাইজার হিসেবে কাজ করছেন। ওনার সব ঋণ আমার ব্যক্তিগত জিম্মায় নেওয়া হলো। তবে শর্ত হলো, আরিয়ান সাহেব প্রতিদিন শোরুমে এসে সাধারণ কর্মচারীদের মতো কাজ করবেন এবং ওনার বেতনের একটা অংশ থেকে আপনাদের পাওনা শোধ করা হবে। আরিয়ান হতভম্ব হয়ে আমার দিকে তাকালো। যে শোরুমে সে একসময় মালিকের চেয়ারে বসে হুকুম দিত, সেখানে এখন তাকে সাধারণ কর্মচারীদের সাথে কাজ করতে হবে, সবার লাঞ্ছনা সইতে হবে। বাড়ি ফেরার পথে গাড়িতে আরিয়ান ফুঁপিয়ে কেঁদে উঠল। নীলুফার, তুমি কি আমাকে ক্ষমা করবে না? আমাকে এভাবে তিলে তিলে না মেরে একেবারে বিষ দিয়ে মেরে ফেলো। আমি ড্রাইভিং সিটে বসে শীতল হাসলাম। বিষ দিলে তো তোমার কষ্ট এক নিমিষে শেষ হয়ে যেত আরিয়ান। কিন্তু তুমি আমার সাথে যা করেছ সেটার প্রতিশোধ বিষের চেয়েও নীল হওয়া উচিত। আজ আরশ তোমাকে আব্বু বলে ডাকতে চায়, কিন্তু তুমি ওকে কোল নেওয়ার যোগ্য নও। তুমি শুধু চেয়ে দেখো, আরশ আমাকে মা বলে ডাকছে, আর আমি ওর জীবনের সবটা জুড়ে আছি। তোমার এই অস্তিত্বহীনতাটুকুই আমার বিজয়। রাতে বাবা আমাকে ডেকে বললেন, মা, তুই আরিয়ানের ওপর খুব কঠিন হচ্ছিস না তো? আমি বাবার হাত ধরে বললাম, বাবা, আগাছা উপড়ে না ফেললে বাগান সুন্দর হয় না। আরিয়ানকে যদি আমি এখন ক্ষমা করে দেই, তবে কোনোদিনও মানুষের মূল্য বুঝবে না। ও শুধু কষ্ট পাচ্ছে না বাবা, ও মানুষ হওয়ার শিক্ষা নিচ্ছে। পরদিন সকালে উঠে দেখি আরিয়ান নিজের হাতে বাগান পরিষ্কার করছে। ওরে সে দম্ভের লন্ডনী শার্টটা ঘামে ভিজে গেছে। আমি আরশকে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। আরশ হাত বাড়িয়ে ডাকলো, আব্বু। আরিয়ান তাকালো, কিন্তু কাছে আসার সাহস পেল না। আমি আরশকে জড়িয়ে ধরে ভেতরে নিয়ে এলাম। আরিয়ানের চোখের সে জল আর আকুতি আমাকে আজ টলাতে পারল না, কারণ আমি জানি বিশ্বাসের কাজ একবার ভেঙে গেলে তার জোড়া লাগে না, শুধু ক্ষত তৈরি করে। অপেক্ষায় রইলাম পরের চালের জন্য। সারা লন্ডন থেকে পাঠানো নোটিশের মোক্ষম জবাব আমি আজ রাতেই তৈরি করব। লন্ডন থেকে আসা আইনি নোটিশের জবাব আমি অত্যন্ত দক্ষতার সাথে তৈরি করলাম। সারার প্রতিটি অভিযোগের বিপরীতে আমি সিসিটিভি ফুটেজ, হোটেলের রেজিস্ট্রি খাতা এবং প্রতিবেশীদের সাক্ষ্য সংযুক্ত করলাম, যেখানে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে সারা স্বেচ্ছায় তার 2 বছরের সন্তানকে ফেলে দেশ ত্যাগ করেছে। একজন আইনজীবী হিসেবে আমি জানতাম কোনো আদালতই এমন একজন মায়ের হাতে সন্তানের দায়িত্ব তুলে দেবে না, যে বিপদের মুখে সন্তানকে ফেলে পালিয়ে যায়। কয়েক সপ্তাহ পর লন্ডনের সেই সংস্থা থেকে পাল্টা মেইল এলো, সারা তার মামলা প্রত্যাহার করে নিয়েছে। আসলে সে বুঝতে পেরেছে বাংলাদেশে আমার আইনি কবজি অনেক বেশি শক্তিশালী। আরশকে পাওয়ার আশা ছেড়ে দিয়ে সে হয়তো লন্ডনের কোনো নতুন রঙিন দুনিয়ায় নিজেকে হারিয়ে ফেলেছে। আরিয়ানকে যখন আমি খবরটা জানালাম, সে ড্রয়িং রুমের মেঝেতে বসে পড়ল। তার দুচোখ দিয়ে অজর ধারায় জল পড়ছে। আজ আর তার চোখে সেই দম্ভ নেই, বরং আছে এক গভীর কৃতজ্ঞতা। গত 1 মাসে আরিয়ান অনেক বদলে গেছে। সে নিয়মিত শোরুমে সাধারণ কর্মচারীর মতো কাজ করেছে। বাজারের ব্যাগ টানা থেকে শুরু করে বাগানের কাজ, সবকিছু সে মুখ বুজে করেছে। তার সেই বিলাসী শার্টগুলো এখন আলমারির এক কোণে পড়ে থাকে।
আর সে সাধারণ সুতির পাঞ্জাবি পরে পুরো বাড়ি আর দোকানের কাজ সামলায়। আমার শ্বশুরমশাই একদিন আরিয়ানকে শোরুমে কাজ করতে দেখে আমাকে এসে বললেন, মা নীলু, আরিয়ান তার পাপের প্রায়শ্চিত্ত করেছে। আমি ওর চোখের দিকে তাকালে এখন একজন অপরাধীকে নয়, বরং একজন লজ্জিত বাবাকে দেখতে পাই। তুই কি ওকে আরেকটা সুযোগ দিবি না? আমি চুপ করে রইলাম। আমি জানি আরিয়ান সত্যিই বদলে গেছে। সে এখন আরশের সাথে সময় কাটাতে চায়, কিন্তু আমার অনুমতির অপেক্ষায় দূরে দূরে থাকে। সেদিন রাতে আমি আরশকে ঘুমানোর চেষ্টা করছিলাম। আরশ বারবার আব্বু বলে কাঁদছিল। বাচ্চাটার হয়তো ওর বাবার গায়ের গন্ধ খুব মনে পড়ছিল। আমি আরিয়ানের সেই ছোট্ট স্যাঁতস্যাঁতে রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম আরিয়ান একটা জীর্ণ চাদর গায়ে দিয়ে মেঝেতে বসে আরশের একটা ছোট জুতো হাতে নিয়ে কাছে। আমি দরজায় নক করলাম। আরিয়ান চমকে উঠে দাঁড়ালো। নীলুফার, এই সময়ে তুমি এখানে? আমি আরশকে ওর দিকে বাড়িয়ে দিয়ে বললাম, আরশ আপনার জন্য কাঁদছে। ও আজ আপনার কাছেই ঘুমাবে। আরিয়ান বিশ্বাস করতে পারছিল না। সে কাঁপা কাঁপা হাতে আরশকে কোলে তুলে নিল। আরশ ওর বাবাকে ফিরে পেয়ে খিলখিল করে হেসে উঠল আর আরিয়ানের গলা জড়িয়ে ধরল। আরিয়ান আমার দিকে তাকিয়ে ধরা গলায় বলল, নীলু, আমি কোনোদিন কল্পনা করিনি তুমি আমাকে আবার এই সুযোগ দেবে। আমি তোমার যোগ্য নই জানি, কিন্তু আমাকে এ বাড়ির একটা ভৃত্য হিসেবে হলেও থাকতে দিও। আমি আরশ আর তোমাকে চোখের সামনে দেখতে পেলেই শান্তি পাব। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আরিয়ান, বিশ্বাস ভাঙলে তা আগের মতো হয় না, কিন্তু আরশ আর তার বাবার কথা ভেবে আমি তোমাকে আর একবার সুযোগ দিচ্ছি। তবে মনে রেখো, এবার যদি কোনো ভুল হয় তবে তোমাকে এই বাড়ির সীমানায় আর কোনোদিন দেখা যাবে না। আরিয়ান আমার পায়ের কাছেই বসে পড়ল। সে কান্নায় ভেঙে পড়ে বলল, আমি কথা দিচ্ছি নীলু, আমি আমার জীবনের বাকিটা সময় দিয়ে তোমার হারানো বিশ্বাসটুকু করিয়ে আনার চেষ্টা করব। পরদিন সকালে আরিয়ানকে তার পুরনো ঘরে ফিরে যাওয়ার অনুমতি দিলাম। তবে শোরুমের মালিকানা এবং বাড়ির পাওয়ার অফ অ্যাটর্নি আমার নামেই রয়ে গেল। আমি চাই ও যেন সন্তান আর ক্ষমতা আদায় করতে হয়, কেড়ে নিতে হয় না। মাসখানেক পর এখন আমাদের বাড়িটা আবার আগের মতো শান্ত। আরিয়ান প্রতিদিন ভোরে উঠে আরশকে নিয়ে পার্কে যায়। শোরুমের কাজেও সে এখন অনেক বেশি মনোযোগী। সারার চ্যাপ্টারটা আমাদের জীবন থেকে চিরতরে মুছে গেছে। বিকেলে আমরা সবাই মিলে ছাদে বসেছিলাম। আরশ দৌড়ে গিয়ে ওর বাবার কোলে বসল। আরিয়ান আমার দিকে তাকিয়ে একটা ম্লান হাসি দিল। আমি আর ওর দিকে তাকিয়ে ঘৃণা অনুভব করছি না। হয়তো সময়ের প্রলেপে আমার ক্ষতগুলো শুকিয়ে গেছে। আমি বুঝতে পারলাম, জয় মানে কাউকে ধ্বংস করা নয়। জয় মানে হলো নিজের ব্যক্তিত্ব দিয়ে একজন অপরাধীকে অনুতপ্ত হতে বাধ্য করা। আরিয়ান আজ আমার পায়ে পড়েনি, সে আজ আমার পাশে দাঁড়িয়ে আছে, একজন অনুগত জীবনসঙ্গী এবং একজন দায়িত্বশীল বাবা হিসেবে। আকাশের মেঘগুলো কেটে গিয়ে রোদেলা আকাশ উঁকি দিচ্ছে। আমাদের জীবনের নতুন এক অধ্যায় শুরু হলো, যেখানে ঘৃণা নয়, আছে ভালোবাসা আর নতুন করে বেঁচে থাকার অঙ্গীকার। সমাপ্ত। গল্পটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।